बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम, आदाब। আজকে আমি কথা বলবো হেফাজতে ইসলামের কিছু বিতর্কিত বিষয় নিয়ে। তার আগে আমি ছোট করে দুটি কথা বলতে চাই। তা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের দেশের সনাতনীদের একটা বড় সংগঠন সনাতনী জাগরণ মঞ্চ, তার এই নেতা চিন্ময় কৃষ্ণ দাস আজকে বহু মাস কারাগারে আছে। সম্পূর্ণ ভিত্তিহীন একটি মামলায় তাকে দেশদ্রোহী হিসাবে অভিযুক্ত করে আজকে জেলখানায় রাখা হয়েছে। এর মধ্যে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে, চেম্বার আদালত সেটা আবার স্থগিত করে রবিবার গতকালকে তারিখ দিয়েছে এটার শুনানি করার জন্য আপিলেট ডিভিশনে। কিন্তু যখন দেখলো যে আপিলেট ডিভিশন যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে তাকে আর জেলে রাখবে না, তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিবে, তখনই তার নামে আবার নতুন করে মামলা। এবং অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ভাগ্যবশত একটি ছেলে আইনজীবী, ইয়াং আইনজীবী সাইফুল ইসলাম চট্টগ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে তাকে জেলে নেওয়ার প্রতিবাদে যে আন্দোলন হয়েছিল সেটাকে কেন্দ্র করে একটা সংঘর্ষে তার অকাল মৃত্যু হয়। এজন্য সবাই দুঃখ প্রকাশ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করেছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে ওই মৃত্যুর জন্যে, যেখানে সে পুলিশের কাস্টডিতে। সেইখানে একটা দুর্ঘটনা ঘটলো, একজনের মৃত্যু হলো, সেই মামলার আসামি কিভাবে চিন্ময় দাসকে দেওয়া হয়? এটা তো একটা মগের মূল্যক হয়ে গেছে। এখন মবের মূল্য তো আছেই, এটা একটা মগের মূল্যক হয়ে গেছে। এটা হলো ইনুসতন্ত্র। এবং এই চিন্ময় কুমার দাসকে নিয়ে দেশে বিদেশে যেই ক্ষোভের সৃষ্টি হয়েছে, এখন ইনুস সর্দার যদি মনে করে যে আমেরিকার সাথে সমঝোতা করে আরাকান আর্মিকে অস্ত্র সাহায্য করার জন্য সেই সুযোগ সুবিধা দিয়ে তার 7 খুন মাফ হবে, এই চিন্তা ভুল। এর খেসারত ইনুসকে দিতে হবে। আজকে শুধু এইটুকুই বললাম। আর একটি বিষয়, তাও হাইকোর্ট সংক্রান্ত। দেখেন, আমাদের দেশের একটা রেওয়াজ ছিল যে হাইকোর্ট থেকে কেউ জামিন পেলে, অ্যান্টিসিপেটরি বেল পেলে, হাইকোর্ট একটা নির্দেশ দেয়, হয়তো 4 সপ্তাহ, 6 সপ্তাহ, 8 সপ্তাহ পরে নিম্ন আদালতে হাজির হওয়ার জন্য। এবং যথারীতি অভিযুক্তরা হাজির হয়ে হাইকোর্টের প্রতি সম্মান দেখে, এটা কোনো আইন না, বাট এটা একটা রেওয়াজ, এটা একটা সম্মান যে হাইকোর্ট যাদেরকে জামিন দিয়েছে, নিম্ন আদালতও তাদেরকে যথারীতি জামিন দিয়ে দেয়। এর আগে আপনাদেরকে আরেকটা ঘটনায় বলেছিলাম যে ভোলা জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে, প্রায় 19 জনকে এরকম হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরে নিম্ন আদালতে জামিন দেয়নি। আজকাল আবার আপনারা আইটেও দেখেছেন যে বিশ্বের নজিরবিহীন ঘটনা, 81 জন আইনজীবীকে
তাও হাইকোর্ট থেকে জামিন নিয়ে তারা নিম্ন আদালতে গিয়েছে। 81 জন আইনজীবীকে একসাথে কারাগারে পাঠিয়েছে। এর নজির পৃথিবীর কোথাও নাই। এটা হিন্দুস্তন্ত্রে আছে। সর্বশেষ গতকাল আমারই এক ছোট ভাই ভোলায়, অত্যন্ত সক্রিয় রাজনৈতিক কর্মী, ভোলা পৌরসভার কাউন্সিলর এবং জনপ্রিয় শ্রমিক নেতা মাইনুল ইসলাম শামীমকে আদালত থেকে, হাইকোর্ট থেকে জামিন নিয়ে গেছে, নিম্ন আদালত হাজির হয়েছে, তাকে জামিন দেয়নি। সে অসুস্থ, তার পরিবার পরিজনকে পর্যন্ত তার সাথে দেখা করতে দেয় নাই, জেলখানায়। এই হলো ইনুসতন্ত্র। আমি এর তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি। মূল কথা, হেফাজতে ইসলাম, এখন এদের নাম শুনে মনে হয় এরা বোধহয় ইসলামের হেফাজতকারী। এদেরকে কে এই অনুমতি দিয়েছে, এরা কোত্থেকে এই অনুমতি নিয়েছেন ভাই, এই অধিকার তারা কোথায় পেয়েছেন তার কোনো তথ্য প্রমাণ আমাদের জানা নাই। কিন্তু তারা হেফাজতে ইসলাম, এই নামে তারা একটা প্রতিষ্ঠান। এদের মূল কাজটা কি? এদের মূল কাজটা হলো কওমি মাদ্রাসা ভিত্তিক যে সমস্ত সুযোগ সুবিধা অসুবিধা যা আছে সেগুলি তারা ব্যবস্থাপনা করে, প্রয়োজনে তারা সরকারকে অনুরোধ করে বা দাবি করে, সেটা সেইভাবে হয়। কিন্তু অতীতে আমরা দেখেছি এবং বর্তমানেও খুব জোরালোভাবে দেখছি, হেফাজতে ইসলাম একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। অথচ হেফাজতের এই সংগঠনে সকল দলের সদস্য আছে, একেবারে সকল দলের কম বেশি। কিন্তু তারা এখন এই প্রতিষ্ঠানকে, এই প্রতিষ্ঠানের যারা নেতারা আছেন, তারা এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতেছে। তাদের মূল রাজনৈতিক উদ্দেশ্য হইল আমাদের দেশের নারী সমাজকে হেয় প্রতিপন্ন করা এবং তাদেরকে দমন করা, তাদেরকে ঘরবন্দি করে রাখা। এই হলো তাদের মূল উদ্দেশ্য। এবং এর প্রেক্ষিতে আপনারা দেখেছেন, আমি বেশি পিছনের কথা টানবো না, আমি একেবারে নগদে যা আছে আমি তাই বলছি। বাস্তবে যে ঘটনাগুলি ঘটেছে কয়েকদিনের মধ্যে, সেইটারই কয়েকটা আমি কথা বলছি। দেখেন, নারীরা ফুটবল খেলতে পারবে না, সেটা বন্ধ করে দিছে। নারীরা কোনো শিল্পী কোনো মঞ্চে গান করতে পারবে না, নাটক করতে পারবে না, সেটা বন্ধ করে দিয়েছে। নারীরা কোনো অনুষ্ঠানে বা কোনো একটা শোরুম উদ্বোধনে, এটাও একটা তাদের পেশা, বিভিন্ন তারকা শিল্পী যারা, তাদেরকে পারিশ্রমিকের বিনিময়ে তাদেরকে নিয়ে যায়, এখান থেকে তাদের আয় হয়, এইভাবেই তো তারা চলে। সেটাও বন্ধ হয়ে গেছে যে না, তারা কোনো জায়গায় যায় কোনো কিছু উদ্বোধন করতে পারবে না। এর জন্য অনেক নামকরা শিল্পীরা অপমানিত হয়েছে। এরা কোন দেশের ইসলাম? এরা কি ইসলামের কাস্টোডিয়ান? হেফাজত করবে? তাদের মডেলটা কি? দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি হলেই কি মুসলমান হয়ে যায় ইসলাম? এটা কি ইসলামিক ড্রেস? এটা তো ইসলামিক ড্রেস না, এটা তো ভারতীয় ড্রেস। 1000 বছর ধরে ভারতীয় হিন্দু মুসলমানরা এই পোশাক পরে আসছে। হিন্দুরাও তো টুপি পরে, ইহুদিরাও টুপি পরে, খ্রিস্টানরাও টুপি পরে, তারাও দাড়ি রাখে, সবাই তারাও পায়জামা পাঞ্জাবি পরে। এটা হলো ভারতীয় পোশাক, এটা তো কোনো ইসলামিক পোশাক না, এটা তো কোনো মুসলমানদের পোশাক না। আপনি যদি মুসলমানদের পোশাক যদি আপনি মনে করেন যে মুসলমানদের একটা পোশাক আছে, তাহলে তো আপনার মক্কায় যেতে হবে, মক্কার থেকে নিতে হবে। মক্কার লোকরা কি ধরনের পোশাক পরে তার কোনো লেশমাত্র আমাদের দেশে আছে? আমাদের কোনো মাওলানা মৌলবী কেউ এই ড্রেস পরে মক্কায় মদিনা যাবে শখ করে পরে, যারা হয়তো হজ করে আসতো মক্কা থেকে, মানে সৌদি আরবে অনেকদিন ছিল, থেকে ওখানে লোকে চলতে ফিরতে কিছু ড্রেস বানাইছে তাদের মতো, তারা এসে মাঝে মাঝে দেখি এখানে পরে।
কিন্তু বাস্তবে কোনো কালচারাল ডেভেলপমেন্ট তো এটা হয় নাই যে ঠিক আছে মক্কার লোকরা যেভাবে পোশাক আশাক পরে আমরাও সেভাবে পোশাক আশাক পরবো, সেইভাবে দাঁড়িয়ে রাখবো। বিষয়টা তো সেরকম না। মক্কার থেকে মাত্র 80 কিলোমিটার দূরে হলো জেদ্দা। এই কয়েকদিন আগের কথাই বলি, আপনারা অনেকেই জানেন জেনিফার লোপেজ, বিশ্বখ্যাত হলিউড তারকা, সে সেদিন মঞ্চ পারফরমেন্স করে গেল। এর আগেও একবার আসছে, তখন রিয়াদে করছে, এবার জেদ্দায় করে গেল, মক্কার থেকে মাত্র 80-90 কিলোমিটার দূরে। কেউ তো বাধা দেয় নাই। আর জেনিফার লোপেজের পোশাক আশাক সম্পর্কে এটা খ্যাতি আছে, তার কিরকম পোশাক পরে, সে কিরকম, সে তো যে স্টেজ পারফরমেন্স করেছে ইয়াতে জেদ্দায়, সে তো আর মক্কার ড্রেস পরে করে না, তার নিজের ড্রেস পরেই করেছে, তার সংক্ষিপ্ত ড্রেস পরে করেছে, অর্ধনগ্ন, এটাই তার স্টাইল। সেরকম তো বাংলাদেশে এখন হয় নাই। আপনি দুবাইতে যান, দুবাইয়ের 80% হোটেল হইল এক ধরনের পতিতালয়। রাস্তাঘাটে যে যা অর্ধলঙ্গ মেয়েরা ঘুরে বেড়ায়, দেশি বিদেশি, দেশি তো না মানে বিদেশিরা। সেখানে তো কোনো ইসলামিক আইন নাই, সেটা তো ইসলামিক দেশ, সবাই তো আলকাল্লা পড়া, সবই ঠিক আছে। নাইট ক্লাবের পর নাইট ক্লাব, শত শত নাইট ক্লাব ভরা। আমার তো সেই পর্যায়ে এখনো যাই নাই। আমাদেরকে যে আমাদের নারী সমাজকে যে এই যে ঘরবন্দি করে রাখার যে একটা উদ্যোগ শুরু হয়েছে, এই বিশেষ করে এই 5ই আগস্টের পর থেকে তারা যে জোর জুলুম শুরু করছে, যে মগের মুল্লুক বানিয়ে ফেলছে, তারা যা বলবে তাই। এটা তো যার যার ব্যাপার, এটা তো ব্যক্তিগত ব্যাপার। ইসলাম তো কোনো জোর জুলুমের ব্যাপার না, এটা সম্পূর্ণ ব্যক্তিগত, দায়ও ব্যক্তির, এটা সমাজের দায় না। যে আমি পাপ করছি এজন্য আমার পুরো পরিবারকে শাস্তি ইসলাম দিবে তা না। আমি পাপ করছি এই জন্য আমার পুরো মহল্লার এলাকার লোকজনকে শাস্তি দিবে, ব্যাপারটা তো সেরকম না। ব্যাপারটা হলো আমি যদি মুসলমান দাবি করি তাহলে আমার বিচার আছে, আর আমি যদি মনে করি আমি মুসলমান না তাহলে আমার কোনো বিচার নাই। ইসলামের দিকে বিচার নাই, তার হলো সরাসরি জাহান্নামে চলে যাবে। আর আমি যদি ইসলাম বা মুসলমান দাবি করি যে আমি মুসলমান, তাহলে আমাকে বিচারের সম্মুখীন হইতে হবে। আমি মুসলমান হিসাবে কতটুক আমার দায়িত্ব পালন করেছি, কতটুকু আমার ধর্মকর্ম পালন করেছি, আমার জীবন ব্যবস্থার মধ্যে কি কি ত্রুটি আছে, এই হিসাব আমাকে দিতে হবে আমি যদি মুসলমান স্বীকার করি। তো আমাদের যে মুসলমান দাবি করে সবকিছু তাদের, অনেকে তো টিকিট দেয় বেহেশতের, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার, সে এক বক্তৃতায় বলছে, তার সাংবাদিক জিজ্ঞেস করছে আপনাদের ইসলামের মডেল কি, সে বলছে আবার তুরস্ক, টার্কি হলো তাদের ইসলামের মডেল। এখন আপনি যদি টার্কিতে যান, টার্কির যে সমাজ, সেখানে তো আপনারা যেই ব্যবস্থা বাংলাদেশে চায় এই হেফাজত, সেই ব্যবস্থার সাথে টার্কি হলো আপনাকে চোখ বন্ধ করে থাকতে হবে। সেখানে কেই নাই, সবই উন্মুক্ত। এটা হলো রীতির ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আমি একটা ব্যক্তিগত কথা বলি, মনে কিছু নিবেন না। 1998 সালে আমি গেলাম দুবাইতে একটা ফ্রি জোন আছে, ইন্ডাস্ট্রিয়াল ফ্রি জোন। তখন আমি খুব রাইজিং মানে ইয়াং ম্যান, খুব ভালো ব্যবসা করতেছি আর কি, দেশে বিদেশে ব্যবসা করার একটা খুব স্বপ্ন। তো ভাবলাম যে আমি গার্মেন্টসের ব্যবসায়ী করি, দুবাইতে ফ্রি জোনে গিয়ে আমি দেখি ওখানে একটা গার্মেন্টস করতে পারি কিনা। তো দুবাইতে যাওয়ার পরে অনেক লোকজন আসলো, কথাবার্তা হলো, হঠাৎ করে আলোচনা হলো যে অমুক একটা হোটেল বিক্রি হবে। আলমোল্লা গ্রুপের, যারা আরবে থাকে তারা, আলমোল্লা গ্রুপ খুব বড় নাম করা গ্রুপ দুবাইয়ের,
ওই গ্রুপের একটা হোটেল বিক্রি হবে নায়েপের পিছনে। তো আমি জানতে চাইলাম হোটেল মানে তো দুবাই হোটেলের বিরাট ব্যাপারটা, অত টাকা তো আমার কাছে নেই, বাট যদি কাছাকাছি হয় তাহলে হোটেলের ব্যবসাটাও থাকলো, আমি এদিকে অন্যান্য ব্যবসার চিন্তা করলাম, ওখান থেকে আমার খরচটা আমি ওখান থেকে কাভার করে নিলাম। এই চিন্তা করে আমি বললাম ইন্টারেস্টেড হইলাম, গেলাম দেখতে, দেখে আসলাম। তালমোল্লা গ্রুপে গিয়ে আমি এগ্রিমেন্ট সাইন টাইন করে সব ঠিক করলাম যে চললো। ওই সময় আমরা ভিন্ন একটা হোটেলে থাকতাম, তো আমি আর হোটেল চেঞ্জ করে তার কয়েকদিন পরে আমি ঢাকায় চলে আসছি। তার আগে হোটেল নিয়ে আমি আমার ভাগ্নির জামাই আছে, ও লন্ডনে থাকতো, ওকে নিয়ে আসলাম ওখান থেকে, ওকে দায়িত্ব দিলাম, কেউ দেখতে হবে। তো সে ওখানে দায়িত্বে ছিল, খুবই পারস্গার মানুষ, খুবই ভালো মানুষ, খুব ভালো মানুষ। এরকম ভালো মানুষ, সৎ মানুষ আমি খুব কম দেখি, যার জন্যই তাকে ওখান থেকে নিয়ে এসে ওখানে। তো আমি কয়েক মাস পরে আবার দুবাইতে গেলাম। তো আমি চিন্তা করলাম যে আমি ওখানে একটা ফ্ল্যাট নিব, আমি তো আর হোটেলে থাকবো না, একটা ফ্ল্যাট নিব। ফ্ল্যাটও ঠিকঠাক করা হয়ে গেছে, যে হোটেলে 2-3 দিন ওখানে ফ্ল্যাটের কাজও শুরু হয়েছে, ভিতরে কিছু কাজ টাজ আছে, ফার্নিচার যে এগুলো শুরু হয়েছে। তো হোটেলে থেকে 2-3 দিন থেকে যে কদিন লাগে না ঠিক হইতে আমি তো ফ্ল্যাটে শিফট করব। তো গেলাম, তো তখন বাংলাদেশ বিমানে যেতাম, বিমানে বিজনেস ক্লাসে একটু ভাড়া কম ছিল, এই জন্য বিজনেস ক্লাসে যেতাম। তো 3-3:30টার দিকে আমি হোটেলে গিয়ে পৌঁছলাম। তো আমার ম্যানেজার ছিল ইরানের, একজন ইরানি ম্যানেজার ছিল। তো আমি উপরে উঠতেছি, ওটা 6 তলা বিল্ডিং ছিল, ওটা 3 স্টার লেভেলের হোটেল। তো লিফট যখন উপরে উঠতেছে, হঠাৎ করে একটা ফ্লোর যখন ক্রস করতেছে, অনেক মেয়ে মানুষের কিচির মিচির আওয়াজ শুনলাম, হইচই হই হুল্লোড় শুনলাম। তা আমি চলে গেলাম 5 তলায়, আমার যে রুমে থাকার কথা সেখানে চলে গেলাম। ব্যাগ ঠিক রাখা, আমার একটা কিউরিওসিটি, মানে ঘটনা আর কি। আবার আসলাম, এসে আমি লিফট দিয়ে খেয়াল করলাম, যাওয়ার সময় আমি খেয়াল করলাম যে কোন ফ্লোরে, এটা ছিল 3rd ফ্লোরে। আমি 3rd ফ্লোরে চাপ দিলাম, দরজা খুলে দেখি যে ওই ফ্লোরের দরজা খোলার সাথে সাথেই আমি আর নামি নাই লিফটের, দেখলাম যে মানে এক রুম থেকে আরেক রুমের মেয়েরা ছেলেরা মানে অর্ধউলঙ্গ বিকিনি পরা দৌড়াদৌড়ি করতেছে। আমার চিন্তা করলাম এরা কারা। তো আমি আবার ব্যাক করলাম আমার রুমে, ব্যাক করে আমি নাইট শিফটে যে ম্যানেজার ছিল তারা আমি ফোন করলাম রুমের থেকে, ফোন করে জিজ্ঞেস করলাম যে 3rd ফ্লোরে আমি এরকম কিছু লোক দেখলাম এই রকমের ড্রেস পরা, এরা কারা, এরা কি হোটেলের গেস্ট? কিন্তু আমার মাথায় তো আছে যে দুবাইতে কি হয়। তো বলো যে হ্যাঁ গেস্ট। আমি কোথাকার থেকে আসছে, কোথাকার এরা? বলে এরা রাশিয়ান। তখন রাশিয়ার ফাইন্যান্সিয়াল অবস্থা খুব খারাপ, ইউক্রেন রাশিয়া এই সমস্ত এলাকার থেকে মেয়েরা এখানে এসে প্রস্টিটিউটের ব্যবসা করে, আবার ভিসা শেষ হয়ে গেলে কাতারে যায়, 1 ঘন্টা পরে আবার চলে আসে, এইসব করে টরে ব্যবসাটা ইনকাম করে আবার এলাকায় দেশে চলে যায়। তো এরা এই হোটেলের ফ্লোর একদম ফ্লোর বাই ফ্লোর রিজার্ভ করে এইসব করে। তো বললাম যে রাশিয়ান মিন্স আর দ্য প্রস্টিটিউট? তো বলে যে হ্যাঁ। তো বলে যে, আমি বললাম যে এরা কতদিন থাকে? বলো তো এরা এখানেই সবসময় এখানেই থাকে। আমাকে বলো যে তুমি হোটেল নেওয়ার আগে থেকেই তারা এখানে আসে, তারা মানে এটা শিফটিং হয় আর কি, এক গ্রুপ যায় আরেক গ্রুপ আসে এরকম। তো আমি বললাম যে তুমি এই ধরনের জিনিস অ্যালাউ করবা, তুমি আমাকে তো জিজ্ঞেস করবা। বলো তুমি তো আর জানতে চাও না, তুমি কি জানো না যে দুবাইতে হোটেল চালাইতে হলে এটা করতে হবে? আমি বলছি না, এটা আমি জানতাম না, এটা করতেই হবে, না হলে হোটেল চলবে না, এটা আমি জানতাম না। বলছেন না, এটা যদি তুমি বন্ধ করো তাহলে তোমার হোটেল চলবে না, তোমার হোটেলে লস হবে। তখন আমি আর ওর সাথে, ও কর্মচারী, ওর সাথে আমি কি বার্গেন করবো, ইনফরমেশন নিয়ে আমি ফোন রেখে দিয়ে আমি মোবাইলে ফোন দিলাম জাকেরকে, আমার ভাগ্নি জামাই জাকেরকে। আমি খুব রাগ করলাম, কারণ সে তো এগুলি জানার কথা। তো আমাকে মামার আচ্ছা, তো আমার ভাগ্নি জামাই, আমি জিজ্ঞেস করলাম যে জাকের, এই হোটেলে যে এই ধরনের কিছু হয় তুমি জানো? না মামা, নাউজুবিল্লাহ। তখন তো 5 ওয়াক্ত নামাজ, তখন পায়াস তো। না মামা, নাউজুবিল্লাহ, আমি তো সব জানি না, আমি এই ঘটনা হয়। তো আমি তারা বললাম, লোক জাকের, আমি এমন কোনো পর্যায়ে পড়ি নাই যে আমাকে এইসব করে আমাকে খেতে হবে, ইনকাম করতে হবে। সো ফ্রম নাও অন আই এম নট উইথ দিস হোটেল।
কালকে সকাল থেকে তুমি কাস্টমার দেখো, দেখে এটাকে সেল করার ব্যবস্থা করো। আমি এর মধ্যে আর নাই। গতকালকে পর্যন্ত আমি জানি না, যতক্ষণের মধ্যে যা ছিল লাভ লোকসান ওটার সাথে আমি আছি, বাট আজকে থেকে আমি এই লাভ লোকসানের মধ্যে নাই। অন দি স্পট আমি হোটেল ছেড়ে দিয়েছি। আমি তো কোনো পায়াস লোক না, আমি আমার নিজ নিয়মে ধর্মকর্ম পালন করি। আমি ছোটবেলায় বাংলা কোরআন শরীফ পড়েছি, সেখান থেকে আমি নির্যাস নিছি যে হোয়াট ইজ দি বেস্ট ইন দি কোরআন। সেখান থেকে আমি বের করি আমার ফর্মুলার মতো আমি সেই জিনিসটা সারাদিন আমি আল্লাহ খোদার নাম বলি। আমার কিছু সিস্টেম আছে, তা আমার তো লেবাস নাই বা এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে দেশে বিদেশে, যারা পয়সার জন্য নীতির সাথে আপোষ করবে না। প্রশ্ন হলো আপনি কতটা বড় মুসলমান তা না, আপনি কতটুকু মানবিকতা আপনার মধ্যে আছে, কতটুকু নীতি আদর্শ আপনার মধ্যে আছে। এইটাই ইসলাম, এইটাই আমাদের নবীর ধর্ম, নবীর নির্দেশ, নবীর আদর্শ। আপনি লেবাস লাগাবেন আর রাজনীতি করবেন, তা তো হয় না। আপনি মিশরের কথা চিন্তা করেন, মিশরে সেক্স ট্যুরিজম আছে। এটা কি? আমাদের যেমন আইনের ফাঁক ফোকর আছে, এই ধর্মের মধ্যেও ফাঁক ফোকর আছে। ওই ফাঁক ফোকর দিয়া এটা কি ধর্মের কি বলা আছে যে তুমি যদি দূর দেশে সফরে যাও, মানুষের শারীরিক একটা চাহিদা থাকে, সেখানে তখন তুমি কি করবা? এরকম অবস্থায় অনেকদিন তোমাকে থাকতে হবে। তখন তো মানুষ হেঁটে যেত অথবা অন্যান্য যানবাহন ছিল না, ঘোড়ায় চড়ে বা ইয়েতে চড়ে, যেভাবে কোনো উঠে চড়ে এর ভেতরে তো মানুষ মাসের পর মাস থাকতে হয়, বছরের পর বড় বিদেশে থাকতে হয়। তখন কি করবে? সে তো বিয়ে করে নাই, তার তো শারীরিক চাইতে কি করবে? তখন একটা নিয়ম করছে যে সফরে গেলে কাউকে ইসলামিক কায়দায় বিয়ে করা যায়, আবার সফর শেষ হয়ে গেলে রাখতে চাইলে রাখতে পারে, আবার সফর শেষ হলে তাকে তালাক দিয়ে ফেরত চলে আসতে পারে। এই সিস্টেমটাকে ইজিপশিয়ানরা, মিশরীয়রা শিল্পে পরিণত করেছে। এই টুরিস্টরা বিদেশ থেকে আসে, সেই সাদা চামড়া হোক আর আরাবিয়ানরা হোক, আসে 7 দিন 10 দিনের জন্য বিয়ে করে, আবার ওই তরিকা মতো যাওয়ার সময় ডিভোর্স দিয়ে চলে যায়। দিস ইজ কল সেক্স ট্যুরিজম। আপনি এটা কিভাবে ঠেকাবেন? সেই পরিস্থিতি তো বাংলাদেশে হয় নাই। যদি হয় তাহলে তো আপনি অনিয়ম বলতে পারবেন না, ইসলামের নিয়মের মধ্যেই আছে। তো এরা যে এত টাইট দিতে চাইতেছে, এই যে আমাদের মানুষগুলিকে বোরখার মধ্যে নিয়ে যেতে চাচ্ছে, মেয়ে মানুষদেরকে, আপনি চিন্তা করতে পারেন কি ভাষায় সেদিন হেফাজতে ইসলামের মিটিংয়ে সরারদি উদ্যানে কি নোংরা ভাষায় আমাদের মা বোনকে মানে ইয়ে করে মানে গালিগালাজ করেছে। এইসব ভাষা তো আমরা মুখেও আনতে পারি না। তারা দাড়ি টুপি রেখে আল্লাহর মানে মুসলমানি মানে চেহারা আবিষ্কার করে তারা যা ইচ্ছা তা বলতেছে, সংস্কার করতেছে। আমি সংস্কারের ধারে কাছেও নাই, বা এটা নিয়ে আমি বিরিশ বিশ্বাসও করি না। কোনো সংস্কার বাংলাদেশে হবে না, এগুলো হলো বাতাবাজি। একটা নির্বাচন করতে হবে, এটাকে যত পিছানো যায় সংস্কার সংস্কার দেখায় টাকায় আগ্রম বাগ্রম বিদেশিদেরকে দেখায়। যেমন আজকে ইটালির ইউরোপিয়ান রাষ্ট্রদূত, সেও সংস্কারের পক্ষে। তারে বোঝানো হয়েছে যে সংস্কার এই করতেছি আমরা, এগুলি আগে করছে, এই জন্য মানে এই দেশে অনিয়ম হয়েছে, আমরা এগুলি করতেছি। হ্যাঁ, ভালো ভালো ভালো, এটা তো করো। তারে দিয়েও বলাইছে যে সংস্কার করা উচিত, নির্বাচন আগে সংস্কার করা পরে নির্বাচন, তাকে দিয়ে ওইটা বলাইছে। তো সংস্কারটা এই ইনুসের ধান্দাবাজিটা হলো সংস্কার দেখায়া যত পিছনে যাওয়া যায়। ও তো নির্বাচন দিবে না, যত পিছনে যাওয়া যায়। তো ওই সংস্কারের মধ্যে মহিলাদের ব্যাপার, নারীদের ব্যাপারে কিছু বক্তব্য আছে। সেখানে হলো তারা যেটা দাবি করতেছে সেটা হলো নারীদেরকে ঘরে থাকতে হবে। ওনাদের যে বড় হুজুর, যাকে তেঁতুল হুজুর বলে, যে নারীদেরকে দেখলে মুখে লালা এসে যায় তেঁতুলের মতো, এই কথা বলছিল ওই হুজুর। তেঁতুল হুজুরের নাম কি? সুফি, মাওলানা শফি সাহেব, মারা গেছে, আল্লাহ বেহেশতে নসিব করুন। সে বলছে এই কথা। তো তার শারগিরদার এর চেয়ে ভালো কি বলবে? সে বলে গেছে 4 ক্লাসের পরে মেয়েরা আর পড়ার দরকার নাই, গার্মেন্টসেও চাকরি করার দরকার নাই, তার মানে কোথাও চাকরি করতে পারবে না মেয়েরা। এই হলো তাদের। এই জন্যই তো
ওই যে হেফাজতের মিটিং হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলেগুলিরে নিয়ে আসছে। বাইরের কোনো লোক, একজন লোক হেফাজতের মিটিংয়ে যায় নাই, মাদ্রাসার লোকরাই ওখানে ছিল। তো এরা কোনোদিন বিস্তার করতে পারবে না। কারণ কি? কারণ আমরা এই গোলামির জন্য। এটা হলো মানুষকে ভীত করে। আপনাকে তো ইসলামকে মডার্নাইজ করতে হবে। আপনার কোরআন তো আর চেঞ্জ করতে পারবে না, কিন্তু এটাকে মডার্নাইজ করতে হবে। সাইন্টিফিক্যালি আপনাকে এক্সপ্লেনেশন দিতে হবে। ইফ ইউ ক্যানট এক্সপ্লেন সাইন্টিফিক্যালি, ইউ ডোন্ট হ্যাভ এনি বেসিস। যুগটা আসতেছে, তাই হয়ে গেছে। আপনাকে সাইন্টিফিক ব্যাখ্যা দিতে হবে। এখন এখানে দুইটা জিনিস আছে, একটা হলো স্পিরিচুয়াল, একটা হলো সাইন্টিফিক। এখন স্পিরিচুয়াল বিষয় কি? আধ্যাত্মিক বিষয়, ধর্মীয় বিষয়, এটা নিয়ে কোনো বার্গেনিং হয় না। এটা নিয়ে আপনি আলোচনা করতে পারবেন না। দেয়ার ইজ এ রেড লাইন, যার বাইরে আপনি যেতে পারবেন না। বাইরে যেতে গেলেই আপনার ধর্মের থেকে আপনি আউট। তার মানে আপনাকে অজানা, অচেনা, অদৃশ্য কিছুকে আপনাকে বিশ্বাস করতে হবে। দ্যাট ইজ স্পিরিচুয়াল বিলিফ। আর সায়েন্স, এভরিথিং হ্যাজ এ এক্সপ্লেনেশন। আমি রেকর্ডিং করতেছি, এটা কিভাবে রেকর্ড করা যায়, আমার কথাটাকে, শব্দটাকে নিয়ে আমার কথাটা বলা, আমার চেহারা দেখানো, এভরিথিং হ্যাজ গট এ এক্সপ্লেনেশন। এটা এই করলে, এইভাবে করলে, এটা সাইন্টিফিক এক্সপ্লেনেশন আছে, এই করলে হয়। কিন্তু ধর্মীয়ভাবে এটার কোনো ব্যাখ্যা নাই। সো আপনাকে ওইটাই বিশ্বাস করতে হবে। আমরা করিও তাই। আমরা আল্লাহকে বিশ্বাস করছি, আমরা রসুলকে দেখি নাই, তার কর্মকাণ্ডকে নিয়ে বিশ্বাস করছি। তো বিশ্বাস, কিন্তু আপনি বিশ্বাসকে পুঁজি করে আপনি রাজনীতি করবেন, ভোটে দাঁড়াবেন, মার্কা নিয়া আপনি সাইনবোর্ড লাগাবেন যে আল্লাহর ঘর, এটা আল্লাহর দল, এখানে ভোট দিলে আপনি বেহেশতে চলে যাবেন সরাসরি। এগুলি তো মুনাফিকি। এ বলে হলো, ওই গোলাম পারওয়ার বলে হলো যে টার্কি স্টাইল। যদি সে পলিটিক্যাল বলে থাকে তাহলে হলো এরদোগানের স্টাইল। তো এরদোগান হলো আমার জানা মতে যতজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান পৃথিবীতে আছে, তার মধ্যে ওয়ান অফ দি ওর্স্ট হিউম্যান বিং। এটা নিকৃষ্ট আর কেউ হতে পারে না অ্যাজ ফার অ্যাজ ইসলাম ইজ কনসার্ন। সে তো মুসলমান দাবি করে। আমি এটা নিয়ে তার সম্পর্কে কথা, আমাকে কয়েকজনে রিকোয়েস্ট করছে আমার একটা স্ট্যাটাসের প্রেক্ষিতে, যে পাকিস্তান ইন্ডিয়ার ব্যাপারে তার একটা কিছু আছে, সেটা নিয়ে একটু কথা পরে বলবো। তার একটা এক্সাম্পল দিয়ে কেন আমি তাকে মুনাফেক বললাম। দেখেন, আপনারা শুনেছেন সুইডেনে এবং ডেনমার্কে কোরআন পড়াইছে। সেটার জন্য এরদোগান কসম কাটছে যে যেই দেশ কোরআন পড়ায়, সুইডেনের কথা, সেই দেশকে আমি ন্যাটোতে আসার জন্য ভোট দেব না। তার মানে ন্যাটোর যে 29 সদস্য তখন ছিল, এখন 31 হয়েছে ফিনল্যান্ড এবং সুইডেনকে নিয়ে। তো ন্যাটোর সুবিধা হইল যে সকলে মিলে কাউকে বের করতে পারবে। তা বের করা যায় না, সকলে মিলে কাউকে যদি ন্যাটোতে অন্তর্ভুক্ত করতে হয় তাহলে সবাই মিলে ভোট দিতে হবে। একজনও যদি বিপক্ষে থাকে তাহলে হবে না। একজনই বিপক্ষে ছিল, সেটা হলো এরদোগান। সে বলছে যে আমি যেই দেশ আমার কোরআন পড়ায় সেই দেশে আমি ভোট দেব না। কিন্তু অনেক এই নেগোসিয়েশন করিয়া, ব্যবসা বাণিজ্য, ওইটা সেটা নানান তাল করিয়া ঠইরা তার যে ব্যক্তিগত শত্রু, সেই শত্রু সেটার সাথে মিলমিশ করে তাকে ওই দেশ থেকে বের করে নিয়ে আইসে তারপরে ঠিকই সুইডেনকে সে ন্যাটোতে যাওয়ার পক্ষে ভোট দিছে। তো তার মতো মুনাফেকার পৃথিবীতে আছে কেউ যে ইসলামের একটা মহান কিছু দাবি করে? ওর মতো মুনাফেকার কেউ আছে যে ইসরায়েলের সবচেয়ে আন্ডার হ্যান্ডে সে ইসরায়েলের সাথে লেনদেন করে, ব্যবসা করে? অথচ এই টার্কি যদি দাঁড়ায়, খবরদার যদি মিন করে, তুমি একটা যদি মিসাইল মারো, বম্বিং করো গাজাতে বা প্যালেস্টাইনে, আমি 2টা মিসাইল মারবো তোমার তেলা পাইবে। ইসরায়েল ঠান্ডা হয়ে যায় গতকালকে। বিকজ টার্কি হ্যাজ দ্যাট পাওয়ার, ক্যাপাসিটি। বলছে? বলে নাই। আজকে যে আমাদের এই যে তৌহিদি জনতা লম্প জম্প মারে, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে ওই পাকিস্তানের পক্ষে, তো পাকিস্তান তো আরেক মুনাফেক। তারা যদি এতই ইসলামের হয়
তো আজ পর্যন্ত খালি মুখেই মুখেই ইসরায়েলের ইয়া করছে। তো পাকিস্তান শুধু মুখ দিয়ে যদি বলে, পাকিস্তানের যেই নিউক্লিয়ার রেঞ্জ, মিসাইলের রেঞ্জ একদম তেলাবাবি সহ উড়ে যায়, তুমি যদি গাজা নিয়ে করো আমি তোমাকে নিউক্লিয়ার বম চার্জ করবো, শেষ। কই ইসলামের এত পিরিত আছে করে? এই হলো তাদের ইসলাম, এটা হলো পলিটিক্স। পলিটিক্সের মধ্যে ট্রিক্স। তো যাই হোক, হেফাজতে ইসলামের সম্পর্কে আর কি বলবো, এরা হলো আরেক ধোঁকাবাজ। ধর্মকে সামনে রেখে নিজেদের সুযোগ সুবিধা নেওয়ার জন্য, ব্যবসা ধান্দা করার জন্য এই ইসলামকে জানছ। আমাদের মাদ্রাসায় যে পড়ানো হয়, যে পড়ানো হয়, যা পড়ানো হয়, যদি তারা সত্যি সত্যি কোরআন আকিদার সঙ্গে আমাদের এই ছেলে মেয়েদেরকে বড় করতে চায়, তৈরি করতে চায়, তাহলে তারা মাদ্রাসাকে বাংলা ভার্সন করুক, আরবি না পড়ে। আরবি পড়ে তো তারা কিছু বুঝে না। আপনি মুফতি না হলে তো আরবি বুঝবেন না, আরবির অর্থ বুঝতে হবে। তো আপনি তো কোরআনে হাফেজ হতে পারবেন। আপনি কোরআনে হাফেজ হওয়া মানে আপনি কোরআন শিখলেন না, কোরআন মুখস্থ করলেন। আপনাকে তো কোরআন কি বলছে এটাকে আপনাকে যদি আত্মস্থন আপনি না করতে পারেন, আপনি কিসের মুসলমান? তাহলে আপনার শূন্য মুসলমান, নামে মুসলমান, অমুকের ছেলে মুসলমানের ছেলে মুসলমান। বাট রিয়েল মুসলমান হলে আপনাকে ইসলামটা বুঝতে হবে। তার মানে কি? আপনাকে কোরআন বুঝতে হবে। এটা বুঝতে হলে আপনার ভাষায় বুঝতে হবে। কোরআন যদি মদিনায়, মক্কায় যদি না নাজিল হয়ে যদি বাংলাদেশে নাজিল করে, তাহলে তো বাংলা ভাষায় লেখা হইতো। এটাই তো বাস্তবতা। তো ভাষার জন্য এমন তো না যে আল্লাহ বাংলা বোঝে না, আল্লাহ ইংরেজি বোঝে না। আমার ছেলেরা বাংলা কম বোঝে, আমি ইংরেজি কোরআন শরীফ কিনে দিচ্ছি। Let them understand what is Quran saying. বিশ্বের বহু ভাষায় কোরআন ইংরেজিতে পড়ানো হয়। আপনি ল্যাটিন আমেরিকাতে গেলে আপনাকে স্প্যানিশ ভাষায় কোরআন আপনাকে পড়াইতে হবে। তো এখন বাংলায় তারা যদি সত্যি সত্যি কোরআনের মর্ম মানুষের হৃদয়ে, ছোট বাচ্চাদের দিলে তো বড় হবে এক সময়, দিতে চায়, তাহলে বাংলা ভার্সন করুক কোরআনকে, তাদের মাদ্রাসা শিক্ষাকে বাংলা ভার্সন করুক, আরবি অপশনাল রাখুক। দেখি এইটা তারা পারে কিনা। এই প্রশ্ন উঠে যারা বিভিন্ন মিডিয়াতে লেখালেখি করেন, আমার অনুরোধ আপনারা লেখেন, মাদ্রাসায় যেন বাংলা ভার্সন চালু করে, ইসলামিক শিক্ষায় বাংলা ভার্সন যেন চালু করে। তাতে মানুষ কোরআনের প্রতি দরদ আসবে যে কোরআন কি বলছে, তাইলে বুঝবে। করবে না এটা, কেন করবে না? তাইলেও তার এদেরকে দিয়ে যত ওই গাড়ি ভাঙাইতে পারবে না, আগুন লাগাইতে পারবে না, মেয়েদেরকে অপমান করতে পারবে না, রাস্তায় নামে বসাই দিতে পারবে না দাবি দেওয়া দেওয়ার জন্য। তারা বুঝে যাবে যে আমাদেরকে ইসলাম এগুলি বলে না। ইসলাম মানে সন্ত্রাসী কর্মকাণ্ড না, ইসলাম মানে জোর জুলুমের বিরোধী, ইসলাম মানে আরেকজনকে প্রতিবন্ধকতা করার বিরোধী। কেন ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বলি আমরা? বিকজ ইসলাম যদি আপনি সত্যি পরিপালন করেন, তাহলে আপনি অন্যকে সুযোগ দেবেন তার যা খুশি করার জন্য, কিন্তু আপনি তাকে বলবেন তুমি এটা করো না। ইউ ক্যানট ফোর্স দেম টু নট টু ডু দ্যাট। আজকে জোর জুলুমের কাহিনী শুরু হয়েছে বাংলাদেশে ইউনূসের তত্ত্বাবধানে। যাই হোক, ধর্মকর্ম আমি অত কিছু জানি না, অত বুঝি না, যতটুকু জানি বেসিক সেন্স, সেই জন্য মিলাইয়া আল্লাহকে বিশ্বাস করি, রসুলকে বিশ্বাস করি, সৎভাবে থাকার চেষ্টা করি, মিথ্যা বলি না, রাজনীতিতেও না, ব্যক্তি জীবনেও না, পারলে মানুষের উপকার করি। আমার দ্বারা কোনোদিন কারো কোনো ক্ষতি হয় নাই, ভবিষ্যতেও হবে না। দ্যাট ইজ মাই ইসলাম। জঙ্গিবাদ ইসলাম না, জঙ্গিবাদ ইসলামের শত্রু। যারা জোশ নিয়ে মাইকের সামনে দাঁড়ায়া জোশে জোশে লাফায়া ওঠে, দিস ইজ অ্যাগেনস্ট ইসলাম, অ্যাগেনস্ট দি স্পিরিট অফ ইসলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।